করছেন তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বিমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। এছাড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ পাচ্ছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখন আসা যাক জীবন শক্তি। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। রাজ্য সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা পিএমবিজেপি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলোকে সাধারণ শ্রেণীর ওষুধগুলো সমমানের ব্র্যান্ডেড ওষুধ চেয়ে 50 থেকে 80% কম দামে পাওয়া যায়। অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট স্কিম চালু করা হবে, যার মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্ট 50% থেকে 90% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন এবং 450টির বেশি পোস্ট গ্র্যাজুয়েট আসন, পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের ঘোষণা করা হচ্ছে, যেখানে
যেখানে রাজ্যের সদর দপ্তর ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে পর্যাপ্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিযুক্ত থাকবে। মেডিকেল ট্যুরিজম ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে। অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট অর্গানাইজেশনকে আমন্ত্রণ জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে তারা সরকারকে অন্তত 50% বেডস সম্পূর্ণ বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত মূল্যে দেবে। পশ্চিমবঙ্গকে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেসরকারি সেক্টরের জন্য যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের বর্তমান হাসপাতালগুলোকে উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীঘা, দার্জিলিং ও ফারাক্কার ট্রমা সেন্টার স্থাপন করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স এবং দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে। মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। রাজ্যের সব সরকারি হসপিটালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। 2017 থেকে বর্তমান হারটি চালু চলছে। এখন এই ফুল রাইসের যে অংশটা ছিল সেটাকে 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হচ্ছে। রাজ্যের প্রধান নদীগুলোর জন্য নদী অভিবাহক ভিত্তিক প্ল্যান, রিভার বেসিন ওয়াইজ প্ল্যান তৈরি করতে একটা সার্বিক পন্থা গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য হবে জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাশয়কে যুক্ত করে নদী বেসিনগুলোর মধ্যে জলের আদান প্রদান ঘটনা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1353 কোটি টাকা প্রকল্প মূল্যে আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালু করার প্রস্তাব করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মোড়া নদীগুলো খনন করে মূল নদীগুলো যুক্ত করা হবে, যাতে এইসব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। ইছামতি ও গঙ্গা বা হুগলি যেটাই বলি ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলিতে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্যে লোয়ার সুন্দরবন সাস্টেনেবিলিটি হার্নেসিং ওপেন রিসোর্স ইকোনমি চালু করার প্রস্তাব করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্ব আছে, যার ফলে এলাকার ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পন্সার্ড ক্রিমের অংশ হিসেবে 1200 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় করে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলোর চিরস্থায়ীভাবে রক্ষা হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গা নদী বরাবর ড্রেজিংয়ের মাধ্যমে সকরিগলি প্যালিও নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে। এর ফলে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান বন্যা ফ্লাড প্রোন স্থানান্তর সুগম হবে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম হিসেবে অনুমানিক 1000 কোটি টাকা প্রকল্প ব্যয় সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ফেজ 2 বাস্তবায়িত হবে।
কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ড এলাকায় সেচের ব্যবস্থা করে তিস্তা ব্যারাজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার অংশ হিসেবে অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিটসের অধীনে অনুমোদিত 11,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়িত হবে। স্থায়ীভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্রা 10% দিয়ে PMKSY PDMC সুবিধে নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে যা প্রকল্পের ব্যয়ের 55% বহন করবে, রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং জেলার ঝর্ণাগুলি উচ্চ খুবই প্রাণধারা স্বরূপ ওই হাইল্যান্ডসের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, পাহাড়ে বন সৃজন ও স্প্রিং শেড ম্যানেজমেন্টের মাধ্যমে ঝর্ণা পুনর্জীবনের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এর ফলে পানীয় জলের প্রাপ্যতা বাড়বে এবং জল ভিত্তিক জীবিকার সুযোগ বৃদ্ধি পাবে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকারের কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারে। ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসেবে ভর্তুকি দেবে। দু 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে APM কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকেরা সহজেই সরকারি সুবিধে, সাশ্রয়ী ঋণের সুবিধে এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারেন, সেজন্যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ফার্মার্স আইডি, সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের নামে পরিচিত, এই রাজ্যে ওটা চালু করা হবে। রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একযোগে RBI ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছি। এই উদ্যোগের ফলে ঋণ অনুমান সমসময়ে 15 দিন থেকে কমে 15 মিনিট হয়ে যাবে। যে অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি, সেখানে প্রাকৃতিক উপায়ে চাষের উৎসাহী দিতে PM ন্যাশনাল মিশন আর ন্যাশনাল ফার্মিং চালু করা হচ্ছে। ধান চাষিরা যাতে উৎপাদনের জন্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে চাষিদের আরও সহায়তা দিতে খারিফ মরশুমে প্রতিটি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে।
রাজ্যের চাষিদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ও খাদ্যের দামের ওঠাপড়া থেকে উপভোক্তাদের সুরক্ষা দিতে রাজ্যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান চালু করা হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থ সাহায্যে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার চালু করা হচ্ছে, যাতে 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সুবিধে ভর্তুকি দেওয়া হয়। আরও বড় 100 মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য ICAR এর সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের ওপর উৎসাহ দেবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উদ্যান মানে হর্টিকালচারাল চাষিদের আরও আয় বাড়াতে উত্তরবঙ্গ পাহাড়ি এলাকা, হাওড়া, নদিয়া, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর বাণিজ্যকে ফুল চাষে ক্লাস্টার গড়ে তোলার একটা প্রস্তুতি আছে। আম হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হর্টিকালচারাল ফসল। আম চাষিদের আয় বাড়াতে ও ভ্যালু চেইন ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে আধুনিক ফসল সংগ্রহ প্রযুক্তিগত সুবিধে গ্রহণে উৎসাহ দেওয়া হবে। পশ্চিমাঞ্চল এলাকা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই 6টি জেলা নিয়ে গঠিত। আমি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমে যে সাবসিডি ভর্তুকি পাওয়া যায় তার অতিরিক্ত 15% ভর্তুকি ঘোষণা করছি। এখানে আরও অনেকগুলো আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। ওখানে আমি সময়ের কারণে আমি অন্যদিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন চলে আসছি পেজ 36-এ। পেজ 36-এ চলে আসছে। আমাদের নতুন সরকার ইতিমধ্যে বিনিয়োগ বান্ধব ব্যবস্থার পরিবেশ গঠনের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। লজিস্টিক পার্কের উন্নয়ন এবং PM গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে বর্তমান পোর্টের আপগ্রেডেশন, সাগরমেলা 2 কেমিক্যাল পার্কের জন্য স্কিম, ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা এ দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল নোড করে এবং নদিয়া জেলার ধুলিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। একটা MSME এবং শিল্প প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দেবে। উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বিনিয়োগে অগ্রাধিকার দেবে। গ্রিন এনার্জি ব্যবহারে উৎসাহ দেবে এবং বিদ্যুৎ চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস ও ডিজাইন এটসেট্রা এইগুলো করা ইনসেন্টিভ পলিসি একটা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্যে 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। ভারত সরকারের রিজুভেনেশন অফ লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার স্কিমে রাজ্য সরকার প্রথাগত শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টারগুলো পুনর্জীবন ইচ্ছুক। বিশেষত হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার। এর জন্যে এই 2026-27 অর্থবর্ষে 1,000 টাকা দেওয়া হচ্ছে। 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা দেওয়া হচ্ছে।
তন্তু চাষের আধুনিকরণ, তন্তুজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, এই শিল্পের উন্নতি এবং বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্পটি চালু করা হবে। গঙ্গারামপুরের তাঁত এবং কুশমান্ডির কার্পেট শিল্পের পুনর্জীবনের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি টেক্সটাইল পার্ক তৈরি করা। শিলিগুড়ির একটি অন্যান্য কৌশলগত অবস্থান আছে। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টিমোডাল পরিবহন পরিকাঠামো, আধুনিক ওয়্যারহাউসিং সুবিধে, কোল্ড চেইন নেটওয়ার্ক, উন্নত সড়ক, রেল ও বিমান সংযোগের উন্নতির মাধ্যমে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যবসা কেন্দ্রে উন্নত করতে চায়। শিলিগুড়ি তথ্য প্রযুক্তি পরিকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে অনুমানিক করে 26 কোটি টাকা ব্যয় করে ক্যাম্পাসের মধ্যে প্রায় 50,000 স্কোয়ার ফুট বিল্ট আপ স্পেস সহ শিলিগুড়ির আইটি পার্কের উন্নয়ন করা হবে। আমাদের সরকার দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাব রাখছে। স্মার্ট টেক্সটাইল উচ্চতর গবেষণা উৎসাহ দেবার লক্ষ্যে ভারত সরকারের টেক্স ট্রামস কর্মসূচি চালু করা হবে। আমাদের সরকার 3 মাসের মধ্যে একটা স্টার্ট আপ পলিসি চালু করবে, যার মধ্যে 40 কোটি ইনকিউবেশন ফান্ড ও 60 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থা থাকবে। এখন আসছি আরেকটা, কতগুলো যেটা সর্বভারতীয় কিছু তার একটা ইমপ্লিকেশন আছে। A Chief Minister's Science and Technology Talent Attraction Fund will be set up for attracting world-class scientists and technologists to build the technology-driven ecosystem in the state. এটা ভারতীয় প্রবাসী বাঙালি অনেকে আছে, তাদের জন্যই একটা এম। I propose an allocation of rupees 50 crore for this purpose in this financial year. This will also help re-establish the role of the state in frontier research and attract global talent. West Bengal is the only major state where urban land ceiling policy is being implemented. This has been a major investment bottleneck which hampers large-scale institutional investments. I hereby announce that Urban Land Ceiling and Regulation Act of 1976 will be re-examined to unlock the potential of developable land, attract investments, and fuel economic growth. An endeavor will be taken for listing profit-making state public sector undertakings on the public stock exchanges, which will benefit the state by raising capital through disinvestment, unlocking hidden corporate value. The Calcutta Stock Exchange, an 118-year-old institution, is on the verge of closure due to several hurdles. The government proposes to support the revival of the Calcutta Stock Exchange so as to reclaim Calcutta's place as a financial center. বৃহৎ শিল্প বিনিয়োগ সহজ করতে ইজ অফ ডুইং বিজনেসের উন্নতির জন্য 100 কোটি টাকা ও তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রাসঙ্গিক অনুমতি নেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এটা 100 কোটি টাকার যারা তার বেশি যারা প্রপোজাল দিচ্ছে। এই পরিবর্তে
রাজ্য সরকার এই অনুমতিগুলো প্রয়োজনীয় আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে রাজ্য পর্যায়ের এক সিঙ্গেল উইন্ডো স্কিম করে এটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা ও মঞ্জুর করবে। রাজ্য জুড়ে ইজ অফ ডুইং বিজনেসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে আমাদের সরকার রাজ্য শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির প্রকৃত সহায়ক বাতাবরণ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে চালু নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুমোদন, পরিদর্শন ও অনুগত্য পালনের প্রয়োজনীয়তার সামগ্রিক পর্যালোচনা করা হবে বলে, যার লক্ষ্য হবে পদ্ধতির সরলীকরণ, যাতে উদ্যোগীদের ওপর নিয়ম পালনের বোঝাটা কমে। বর্তমানে চালু ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1963 নির্ধারিত সময়সীমার বাইরে দোকান খুলে রাখার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন রাজ্যের সফল সংস্কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপযুক্ত সংশোধনী ও সংস্কার এনে শক্তিশালী শ্রম আইন সুরক্ষা নিশ্চিত করে দোকান, রেস্টুরেন্ট, অফিস, লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি প্রতিষ্ঠানের 24 ঘন্টা চালু করার প্রস্তাব রাখছি, সাবজেক্ট টু আ নেগেটিভ লিস্ট। একটা নেগেটিভ লিস্ট এর মধ্যে থাকবে। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ থেকে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির জন্য রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তর করার উৎসাহ দিলে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য চাঙ্গা হতে পারে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধশালী ঐতিহ্যের জন্য পরিচিত। এইসব ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ ও তার প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন। রাজ্যে কালীঘাট ও তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, কোন্নগর এবং বিভিন্ন শক্তিপীঠের মধ্যে ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করে হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব রাখছি। একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একটা প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি হবে, যা ভ্রামরী দেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালতলা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সামাজিক ধর্মীয় চিন্তাভাবনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট আমাদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
আমাদের সরকার দার্জিলিংকে একটি প্রধান ইকো অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্য বহনকারী পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রচেষ্টা করবে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং এক্সপেরিমেন্টাল ট্যুরিজম ক্যাম্পেইনের সাথে বহুমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করে এবং চা বাংলো বা পুরনো আমলের পরিকাঠামোগুলো ঐতিহ্য মানচিত্র করে হেরিটেজ ম্যাপিং করে কাজ করা হবে। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় 146 পাতায়, ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপর একটি নতুন টাইগার সাফারি তৈরি হবে। আমাদের নীতিগুলি সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, নাট্যচর্চা, লোক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, আধ্যাত্মিক পর্যটন, ভাষা রক্ষা এবং সৃজনশীল শিল্পক্ষেত্রগুলো এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্য করবে। আগামী দিনেও যাতে বাংলা ধীশক্তি ও শৈল্পিক ধারা আরও এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে। বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একটা আধুনিক মিউজিয়াম কাম কালচারাল সেন্টার স্থাপন করা হবে। একটা টেগোর কালচারাল সেন্টার স্থাপন করা হবে। তাঁত ও হস্তশিল্প সমৃদ্ধ ও বহু পুরনো ঐতিহ্যের জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত, যার সুনির্দিষ্ট শিল্পগুলি এ রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্র ও জনসম্প্রদায়ের সঙ্গে আমাদের ভাব জড়িয়ে আছে। ভারত সরকারের একটি জেলা একটি পণ্য, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব ঐতিহ্য, কৃষিজাত পণ্য, খাবার প্রক্রিয়াকরণ, তাঁত ও হস্তশিল্পীর প্রসারের লক্ষ্যে 23টি জেলার প্রত্যেকটি দিকে পণ্যগুলি বেছে নেওয়া হয়েছে। 1.5 একরের বেশি জায়গার উপর PM একতা মল অধীনে এই 23টি জেলার একটা পণ্য প্রসারের জন্য বাণিজ্যিক স্টল তৈরি করা হবে। এর জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মশতবার্ষিকী এই বছর। তার জন্মদিন 6 জুলাইকে স্মরণীয় করে রাখতে এখন থেকে এই দিনটি রাজ্য সরকারের ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। জিরাটে একটি 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে এবং তার পৈতৃক বাড়ি, এটা আমার মামার বাড়ির ব্যাপার, একটা পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই জন্য 200 কোটি টাকা আমরা বরাদ্দ করছি। রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি ও রাজবংশী লোকশিল্পদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা আমরা বরাদ্দ করছি। এইভাবে কুড়মালি ভাষা, কুর্মী একাডেমি ও কুর্মী লোকশিল্পদের উন্নয়নের জন্য আরও 50 কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো বা যা চালু, এটা আমি এখন আসছি কর সংক্রান্ত প্রস্তাবে, রেভিনিউ প্রপোজালস। রাজ্যের বৃত্তিকর আইনের কাঠামো যা চালু করা হবার সময় থেকে পর্যন্ত আজ মোটামুটি অপরিবর্তিত আছে। এটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্সের কথা বলছি আমি। বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের করদাতা নাগরিকদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তার
সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন আছে। বৃত্তিকর কাঠামো সরলীকরণ করার জন্যে এই ভিত্তিতে আমরা মাসিক স্ল্যাবটা 10,000 থেকে বাড়িয়ে 20,000 করে দিয়েছি। আর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে লোকেদের যারা রিটার্নস দেয় ওটা বছরে একবার দিতে হবে। আর বিএসএফ এবং আর সিআরপিএফ জওয়ানদের এটা থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। আমাদের সরকারের ইজ অফ ডুইং বিজনেস আস্থাভিত্তিক শাসন ব্যবস্থা এবং নিয়ন্ত্রক ব্যবস্থার সরলীকরণের জন্য প্রতি দায়বদ্ধতা আরও এগিয়ে নেবার জন্যে আমি বৃত্তিকর আইনে শাস্তি হিসেবে কারাবাসের বিধি রদ করে শুধুমাত্র আর্থিক জরিমানার মাধ্যমে কর ফাঁকি রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রয়েছে, মানে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হলো। West Bengal excise procedure for grant functioning of license and payment fees for industrial use rules অধীনে ইন্ডাস্ট্রিয়াল স্পিরিট থেকে পোটেনাইজ মেডিসিন তৈরি করতে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারীরা নির্ধারিত ফি দিয়ে এক্সাইজ ডাইরেক্ট থেকে লাইসেন্স নিতে হয়। আমাদের মনে হয়েছে যে এই শিল্পে বহু বছর ধরে রাজ্যে অনেক চাকরির সুযোগ এবং অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি করেছে এবং তাদের ওপর লাইসেন্স নেওয়ার এই নিয়মতান্ত্রিক বোঝা এড়ানো সম্ভব। আমি লাইসেন্স প্রথা তুলে তাই এই রুলে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যবস্থা করছি। আরেকটাও বলছি যে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। আর কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্র ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শেষের দিকে আসছি। এই বাজেটে আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। আমি মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব
রাখছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্তকে। পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন নিয়মাবলীর নিয়ম 212 অনুসারে 25শে জুন 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দ হ্রাসের প্রস্তাবের নোটিশ এই সচিবালয়ে